বাটলা বিহারের এই মুহূর্তে নজর রাখবো আমরা, কি দেখতে পাওয়া যাচ্ছে ফলাফল। প্রবণতার কথা আমরা বলে আসছি সকাল থেকে। এই মুহূর্তে যা জেতার নিরিখে দেখতে পাওয়া যাচ্ছে, আর মাত্র দুটো আসন ঝুলিতে এলেই এনডিএ কে জয়ী বলে ঘোষণা করা যাবে। 120টি আসনে ইতিমধ্যেই জয়ী এনডিএ, আরো 5টা আসনে লিড করছে তারা। 109টি আসন নিজেদের ঝুলিতে ভরে ফেলেছে মহাজোট, আর একটি আসনে মাত্র লিড করছে তারা। সব মিলিয়ে 110টির বেশি আসন আরজেডি যে পাচ্ছে না, তা আপাতত অন্তত প্রবণতা অনুযায়ী এবং যেটা অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে। এবং এনডিএ 120টি আসন ইতিমধ্যেই ভরে ফেলেছে ঝুলিতে, আর মাত্র 2টি আসনের অপেক্ষা। আর 2টি আসন ঝুলিতে এলেই জয়ী বলে ঘোষণা করা যাবে এনডিএ কে। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখের কাছে চলে যাব। ময়ূখ, শেষ হাসি তাহলে হাসলো এনডিএ এবং কান্ডারি সেই মোদি। একদম তাই, এবং শেষ হাসি হাসলো নরেন্দ্র দামোদর দাস মোদি এবং এনডিএ, এটা তো বাস্তব। তার সাথে সাথে বলে রাখি দর্শকদের সুবিধার্থে কি 95% ভোট গোনা হয়ে গেছে এবং মাত্র 5% ভোট গোনা বাকি আছে। 6টা আসন এই মুহূর্তে ডিক্লেয়ার হওয়া বাকি আছে। তার মধ্যে থেকে দুটো আসন পেলেই এনডিএ সংখ্যাগরিষ্ঠ হয়ে ম্যাজিক ফিগার টাচ করবে এবং সরকারের গড়ার পথে আরেকবার নীতিশ কুমার এবং এনডিএ, সেটা হচ্ছে এইটা অলমোস্ট পসিবল হয়ে আছে। এবং তার থেকেও বড় কথা যে জিনিসটা, সেটা আমরা বারবার বলেছি সমাদৃতা, 5টা আসন এআইএমএম পাচ্ছে। আসাদুদ্দিন ওয়েসি কিন্তু এবার কিং মেকার হিসাবে উঠে এলেন এবং একটি জাতীয় সংবাদ মাধ্যমে উনি আবার এই কথাটা বলেছেন, আগেও বলেছেন যে বাংলায় কিন্তু ওনারা নির্বাচনে লড়ছেন। এবং আবার জানিয়ে রাখি দর্শকদের জন্য যে 5টা আসন এআইএমএম পেয়েছে। আমরা সারাদিন ধরে এটা ম্যাজিক ওয়ালে দেখিয়েছি যে কিভাবে সীমান্ত অঞ্চল এবং যে জায়গাগুলো এআইএমএম ছিল সেই জায়গাগুলোতে ভোট ট্রান্সফার হয়েছে বিজেপিতে। এআইএমএম নিজে অনেকগুলো সিট জিতেছে। সুতরাং এই পুরো জায়গাতে দাঁড়িয়ে কিং মেকার হিসাবে আসাদুদ্দিন ওয়েসি চলে এসছে। 95% ভোট এখন অব্দি গোনা হয়ে গেছে। তার মধ্যে থেকে মাত্র 2টো আসন পেলে 122-এর যে ম্যাজিক ফিগার, সেই ম্যাজিক ফিগার টাচ করবে এনডিএ। সিঙ্গল লার্জেস্ট পার্টি হিসাবে বিজেপি উঠে আসছে। বিজেপির চাপের জায়গা তৈরি করার জায়গাটা বিজেপি বজায় রাখতে পারবে নীতিশ কুমারের ওপর। কারণ কি নীতিশ কুমার, তুমি জানো যে নীতিশ কুমারের আগেও ইতিহাস আছে। নীতিশ কুমার হয়তো দল বদলে অন্য কিছু ইকুয়েশন তৈরি করতে পারেন। সুতরাং হয়তো রাজনৈতিক বিশ্লেষকরা যে জিনিসটা বলছে যে এই মুহূর্তে হয়তো বিজেপির হাতে রিমোট কন্ট্রোলটা থাকবে, কিন্তু নীতিশ কুমারকেই হয়তো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে দেখতে হতে পারে, বা রাজ্যপালের কাছে নীতিশ কুমারই হয়তো যাবেন। এই সমস্ত কিছু নিয়ে দিল্লি সরগরম। রাত 10টার সময় জরুরি ভিত্তিতে একটি মিটিং হতে পারে বিজেপির হেডকোয়ার্টার দীনদয়াল উপাধ্যায় মার্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই পুরো ঘটনাটার উপরে নজর রাখছেন। অমিত শাহ সে নিজে এই ঘটনাটার উপরে নজর রাখছে এবং যে জিনিসটি বলার সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী ম্যাজিক, এই জিনিসটা কিন্তু বিহারে আবার প্রমাণিত হচ্ছে একদমই। এবং এই তোমার এই কথা সূত্র ধরেই তোমার কাছে যেটা জানতে চাইবো ময়ূখ, রাত 10টা বেজে গিয়েছে। তুমি যেরকম বললে নির্বাচন কমিশনার কিছুক্ষণের মধ্যেই হয়তো সাংবাদিকদের মুখোমুখি হবেন এবং তারা হয়তো আনুষ্ঠানিকভাবে কিছু একটা ঘোষণা করবেন। কিন্তু সব থেকে বড় কথা, রাত 10টার পরে এই সময় দাঁড়িয়ে থেকে এই মুহূর্তে আমার সব থেকে বড় প্রশ্ন যেটা মনে হচ্ছে, কাল সকাল থেকেই এই যে তুমি মোদি ম্যাজিক, মোদি হাওয়ার কথা বলছো বিহার জুড়ে, এই মোদি হাওয়ায় এ রাজ্যের যে ভোটের দাওয়া বেজে গেছে তাতে হাতিয়ার হতে চলেছে কি? একদম সমাদৃতা, আমি এই কথাটা আমাদের 7টা থেকে 9টায় যে অনুষ্ঠানটি হয় সেখানে একাধিক রাজনৈতিক বিশেষজ্ঞকে জিজ্ঞেস করেছি। তারা যদিও বলেছে যে বিহারের ইলেকশন বাংলার ইলেকশন এক নয়, কিন্তু তারা কিন্তু প্রত্যেকে একটা জিনিস স্বীকার করেছে যে আসাদুদ্দিন ওয়েসি, কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র হিসাবে আমাদের সাথে উপস্থিত ছিলেন, তিনি অন এয়ার বলেছেন যে আসাদুদ্দিন ওয়েসি রাজ্যে আসলে এটি একটি অস্বস্তির কারণ তৈরি হতে পারে। সিপিএম এর তরফ থেকে অঞ্জন বেরা ছিলেন, তিনি বলেছেন এই জিনিসটা বি টিম হিসাবে কাজ করছে। সুতরাং অবশ্যই কিং মেকার এআইএমএম থাকছে এই জায়গায়। একদম ময়ূখ, আসবো আবার তোমার কাছে নিশ্চিতভাবে। আমরা এই মুহূর্তে নজর রাখবো ইলেকশন কমিশন সাংবাদিকদের মুখোমুখি। जो अंतिम चरणों में जो भी प्रक्रियाओं के पालन करने की आवश्यकता पड़ेगी उसे आयोग के अधिकारीगण, रिटर्निंग ऑफिसर्स, आयोग के पर्यवेक्षकों के देखरेख में इसको अंजाम देंगे। विशेष रूप से जो एक समस्या कई बार आती है कि जो मार्जिन है और बहुत कम मार्जिन है, वो यदि
पोस्टल बैलेट के जो रिजेक्टेड वोट्स हैं उनसे कम रहता है, तो फिर वो उसको गिनती करने के लिए कैंडिडेट मांग कर सकते हैं और उस दिशा में जो रिटर्निंग ऑफिसर है उसको काउंट करेंगे। तो वो ऐसी स्थिति कुछ जगहों पे ही आ सकती है जहाँ पे कि मार्जिन बहुत कम है और ये जो पोस्टल बैलेट रिजेक्टेड होंगे उसको फिर से गिनने की ज़रूरत पड़ेगी। और जो भी छोटी मोटी और समस्याएं हैं उसको वहाँ पे ऑब्जर्वर्स अपनी देख रेख में उसको निपटाते हुए उस मतगणना कार्य को कराएंगे। जैसा कि उम्मीद है कि ये अब कुछ ही चरणों के चुनाव शेष हैं। ज़्यादातर जो देखा गया है करीब 17 स्थानों पर 5 से कम चरणों का चुनाव बचा है। कुछ जगहों पे 10 से ज़्यादा हैं, लेकिन उनकी संख्या बहुत कम है। और अभी जो लेटेस्ट आंकड़े हैं वो चूँकि बहुत डायनेमिक है, इसीलिए हर राउंड का चुनाव के नतीजे आते जा रहे हैं। उसकी सूचना अभी हमारे साथी अधिकारी आपके सामने प्रस्तुत करेंगे। जहाँ तक उपचुनावों के नतीजों का प्रश्न है, छत्तीसगढ़, गुजरात, हरियाणा, झारखंड, कर्नाटक, मणिपुर, नागालैंड, तेलंगाना और उत्तर प्रदेश के नतीजे आ चुके हैं। उड़ीसा की 1 सीट और मध्य प्रदेश के 8 सीट के लिए भी अंतिम चरण में ये मतगणना की स्थिति है। मैं और ज़्यादा बिहार के बारे में जानकारी देने के लिए मैं अपने साथी चंद्रभूषण जी से कहूँगा कि वे डिटेल इसके बारे में बताएं। जी, नमस्कार दोस्तों। जैसा कि ये विदित होगा कि हमारे यहाँ जो है काउंटिंग की प्रक्रिया बड़ी ज़ोर शोर से चल रही है और अपने वेबसाइट के हिसाब से अगर मैं देख रहा हूँ तो उसके हिसाब से अभी तक 146 सीटों के नतीजे जो है वो डिक्लेयर हो चुके हैं और 97 जो है वहाँ के ट्रेंड्स जो है वो दिए गए हुए हैं। अभी 1 घंटे पहले एक पर्टिकुलर सोशल मीडिया में एक मैसेज आया था कि किसी पार्टी के द्वारा कि उसमें 119 सीट किसी एक पर्टिकुलर पार्टी के लिए जीतने के बारे में बात की गई थी। मैं यहाँ ये लगभग 1 घंटे पहले की बात थी। आप हमारा वेबसाइट पब्लिक डोमेन में है और आप सभी अच्छे तरीके से उसको बार बार देख भी रहे होंगे और आप समझ रहे होंगे इसमें कि जो जीत जो है वो अभी जो दिखाई जा रही है वो कुल 146 है, कुल 243 सीटों में और 97 सीटों में रुझान जो है वो दिखाए हुए हैं और ये फैक्चुअल सिचुएशन है उस चीज़ को लेकर के। जो रीकाउंट की बात या जो बात कहीं कहीं आ रही है उसमें सिर्फ इतना है, मैं आपको कमीशन का 18 मई 2019 का एक इंस्ट्रक्शन है, उसकी लाइन मैं पढ़ के एक बार सुना देता हूं। Where the margin of victory is less than the number of postal ballot papers rejected as invalid at the time of counting, all the rejected postal ballot papers shall be mandatorily, I repeat, mandatorily re-verified by the returning officer before declaration of result. Whenever such re-verification is done, the entire proceeding should be videographed as per instructions of commission. So this is the existing instruction issued on 18th May 2019. So wherever जहाँ कहीं भी ऐसी कोई सिचुएशन बनती है जिसमें कि मार्जिन ऑफ विक्ट्री जो है अगर वो पोस्टल बैलेट जो इनवैलिड डिक्लेयर हुआ है, रिजेक्ट हुआ है, अगर उससे कम है तो उसमें ये रीवेरिफिकेशन का कार्य जो है रिटर्निंग ऑफिसर के द्वारा मैंडेटरीली किया जाएगा। इसके अलावा जो बात है हमारे यहाँ जो है राउंड की गिनती बड़ी तेजी से हर जगह चल रही है और जैसा कि आप देख रहे होंगे ये संख्या जहाँ पे अब गिनती जो है कुछ ही चरणों में बाकी है वो बहुत ही डायनेमिक है, जैसा कि हमारे महासचिव महोदय ने ऑलरेडी आप लोगों को बताया है। तो जैसे जैसे इसके नतीजे आते रहेंगे वैसे वैसे आप तक ये पूरी जानकारी पहुंचती रहेगी और ये अगर ये भी कमीशन का आदेश है कि हम लोग हो सकता है एक बार और पुनः मध्यरात्रि के आसपास अगर मिलने की जरूरत पड़ेगी तो हम लोग पुनः हाजिर होंगे
फाइनल अपडेट लेकर के आप लोगों के पास इस चीज के बारे में। थैंक यू। অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা জানানো হলো তাতে কিন্তু এখনো পর্যন্ত তারা ধীরে চলো নীতি নিয়েছে। 97টি আসনের গণনার প্রবণতার কথা বলছে। তবে নিউজ 18 বাংলা কিন্তু প্রতিটি কেন্দ্রে তাদের প্রতিনিধিরা রয়েছেন এবং প্রতি মুহূর্তের আপডেট আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। যেরকম প্রবণতা আমাদের কাছে এসেছে এবং যা ফলাফল আমাদের কাছে এসেছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে আর মাত্র 2টি আসন যদি জিতে যায় এনডিএ তাহলে এনডিএ কিন্তু ম্যাজিক ফিগার তাদের ঝুলিতে ভরে ফেলবে। অর্থাৎ 120টি আসনে জয়ী এনডিএ 5টি আসনে এখনো লিড করছে। 109টি আসনে জয়ী মহাজোট 1টি আসনে লিড করছে। দফায় চলছে ভোট গণনা এবং এই শেষ দফার ভোট গণনা নিয়ে বিস্ফোরক অভিযোগ আরজেডির। কি অভিযোগ করছে আরজেডি জানবো আমাদের প্রতিনিধি আবিরের কাছ থেকে। আবির, আরজেডির কি বক্তব্য? দেখো, শুধু বক্তব্য অভিযোগ আকারে নয়, ইলেকশন কমিশনের যে অফিস সেখানেও আরজেডি পৌঁছেছে। একই সঙ্গে হচ্ছে তাদের জোট সঙ্গী কংগ্রেসের তরফ থেকে একই অভিযোগ রাখা হচ্ছে। মূল অভিযোগের বিষয় তাদের দুটো, এক যে নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু তারা সমস্যার কথা বলছে। প্রথম তাদের বক্তব্য হচ্ছে যে বেশ কতগুলো জায়গাতে তাদের প্রার্থীরা প্রথমে জিতে গিয়েছিল, পরবর্তী সময় তাদের প্রার্থীদেরকে জানানো হয়েছে যে তারা আসনগুলি হেরে গেছে। দ্বিতীয়ত তাদের অভিযোগ যে দীর্ঘ সময় ধরে যে বৈঠকটি হয়েছে নীতিশ কুমারের বাসভবনে, যেখানে সুশীল মোদী সহ বিজেপির বেশ কয়েকজন জেডিইউ এর নেতারা উপস্থিত ছিলেন, সেখান থেকে আরজেডির অভিযোগ যে সেই অফিস থেকে ফোন করা হচ্ছে বিভিন্ন জেলা শাসক এবং নির্বাচনী আধিকারিকদের এবং তারা মনে করছেন এতে নির্বাচনের যে ফল সেই ফল সেটিকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই গুরুতর অভিযোগ তারা রাখতে ইতিমধ্যে শুরু করেছেন। আরজেডি শিবিরের বক্তব্য, ভোটের যা ফলাফল তাতে তাদের জয় এক প্রকার নিশ্চিত ছিল বা এখনো পর্যন্ত তারা মনে করছেন যদি সঠিকভাবে যদি নির্বাচনের গণনা হয় তাহলে তাদের জয় নিশ্চিত। তো এই অবস্থা নিয়ে তারা ইতিমধ্যে অভিযোগ জানাতে শুরু করেছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, পাটনাতে জেডিইউ এর অফিস এবং আরজেডির অফিস একেবারে মুখোমুখি রাজনৈতিক দল এবং দু তরফেই দেখতে পাওয়া যাচ্ছে যে নিজ নিজ পার্টি অফিসে এখনো পর্যন্ত তারা জমায়েত হয়ে রয়েছেন। একই রকম ভিড় লক্ষ্য করতে পারা যাচ্ছে হচ্ছে বিজেপি পার্টি অফিসেও। ফলে সে সকাল 8টা থেকে যে ভোট গণনা পর্ব শুরু হয়েছে এখনো পর্যন্ত যা পরিস্থিতি হয়ে রয়েছে তাতে নির্বাচনী যে উত্তাপ এখনো পর্যন্ত বজায় গোটা পাটনা জুড়ে। ধন্যবাদ আবির। जिस तरह से राष्ट्रीय जनता दल लोकतंत्र का मखौल उड़ा रहा है, जिस तरह से लोकतंत्र पर बदनुमा दाग लगाने की कोशिश कर रहा है, ये दुर्भाग्यपूर्ण है। हम बिहार में सरकार बनाने जा रहे हैं, लेकिन जब आरजेडी को हार सामने दिख रही है तब जिन सीटों पर वो लीड कर रहे हैं, कम वोट से जीते हैं, उन सीटों के बारे में उनकी राय अलग है और जिन सीटों पर वो कम वोट से हारे हैं उसके बारे में उनकी राय अलग बन जाती है। भारतीय जनता पार्टी आरजेडी के इस भ्रम पैदा करने की जो स्थिति बनाई है उसने उसकी घोर निंदा